বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম। পর্ব 17। চেতনার জগৎটা যখন ফিরে এলো তখন রাফিদের কাছে মনে হলো সে যেন অনন্ত আধার সুড়ঙ্গের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। ক্লোরোফর্মের তীব্র ঝাঁঝালো গন্ধটা তখনও তার মস্তিষ্কের কোষে কোষে লেগে আছে। মাথাটা ছিঁড়ে পড়ার মতো যন্ত্রণা করছে। তার শরীরটা যেন তার নিজের নয়, কোনো এক জড়বস্তু। হাত পা বাঁধা, শীতল স্যাঁতসেঁতে একটা মেঝেতে এসে পড়ে আছে। কোথায় সে, কিভাবে এলো? শেষ স্মৃতি বলতে মনে পড়ছে রাতের হিমেল হাওয়া, অলিভিয়ার নাম ভেসে থাকা মোবাইলের স্ক্রিন, আর একটা কালো মাইক্রোবাসের সামনে দাঁড়ানো কয়েকটা হিংস্র ছায়ামূর্তি, আর একজোড়া ক্রূর পরিচিত চোখ, নীলের চোখ। ভয়ে আতঙ্কে তার শরীরটা হিম হয়ে এলো। এই অচেনা পরিত্যক্ত গোডাউনের মতো জায়গাটার ভ্যাবসা গন্ধ আর জমাট বাঁধা অন্ধকার যেন এক জীবন্ত দৈত্যের মতো তাকে গিলে খেতে আসছিল। সে কি তবে কোনো ভয়ানক ষড়যন্ত্রের শিকার? তার সুখের আকাশে যে নতুন সূর্যটা সবে উঁকি দিয়েছিল, তাকে কি তবে গ্রহণ লেগে গ্রাস করে ফেলল? ঠিক তখনই ভারী বুটের শব্দ তার নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল। শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। রাফিদের হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আটকে গেল। সে চোখ বন্ধ করে ফেলল। মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করার এক ব্যর্থ চেষ্টা। ভারী শব্দটা তার সামনে এসে থামল। তারপর একটা শীতল পরিচিত নারী কণ্ঠের আদেশ শোনা গেল, ওর চোখের বাঁধনটা খুলে দে। কণ্ঠটা শুনে রাফিদের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। এই স্বর তার বহু রাতের ঘুম কেড়ে নিয়েছে, বহু নির্জন দুপুরে তাকে আনমনা করেছে। এ কি তবে বিভ্রম, নাকি তার মস্তিষ্ক যন্ত্রণায় ভুল সংকেত দিচ্ছে? একজন এগিয়ে এসে খসখসে হাতে তার চোখের বাঁধনটা খুলে দিল। আবছা আলোতে চোখ মানিয়ে নিতে কয়েক মুহূর্ত সময় লাগলো। চোখের সামনে দাঁড়ানো মূর্তিটার অবয়ব যখন স্পষ্ট হলো, তখন রাফিদের মনে হলো তার পায়ের নিচের মাটিটুকুও যেন সরে গেছে। ভয়, বিস্ময় আর একরাশ অবিশ্বাস্য, এই তিনটি অনুভূতি মিলেমিশে তাকে পাথর করে দিল। তার সামনে দাঁড়িয়ে আছে রিয়া, তার জীবনের সেই ঝড় যা তাকে একসময় খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গিয়েছিল। তার পরনে কালো শাড়ি, চোখে শীতল নির্লিপ্ততা, আর ঠোঁটের কোণে এক অদ্ভুত দুর্বোধ্য হাসি, যে হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে শত বরফ শীতল ঔদাসীন্য। রিয়াকে দেখে রাফিদের মন থেকে তীব্র ভয়টা যেন কিছুটা কমে এলো। তার জায়গায় জন্ম নিল একরাশ বিভ্রান্তি। সে ভেবেছিল হয়তো কোনো শত্রু তাকে তুলে এনেছে, কিন্তু রিয়া কেন? মুহূর্তেই তার মাথায় একটা ব্যাখ্যা দানা বাঁধল। অলিভিয়ার সাথে তার বিয়ে ঠিক হয়েছে, এই খবরটা হয়তো রিয়া পেয়েছে, তাই পুরনো অধিকার বোধ থেকে একরাশ অভিমান আর ঈর্ষা নিয়ে সে এই কাণ্ড ঘটিয়েছে। ভাবনাটা মাথায় আসতে রাফিদের ঠোঁটের কোণে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। ভালোবাসা সত্যিই মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্নেরা ভিড় করলো। এক তীব্র অভিমানের স্রোত তার ভেতরটাকে তোলপাড় করে দিল। মনে মনে সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, রিয়া যদি আমাকে ভালোবাসে, তাহলে কেন সে নীলকে বিয়ে করলো? কেন সে আমার হাতটা সেদিন এমন নির্মমভাবে ছেড়ে দিল? যে মেয়েটা সামান্যতম ঝড়ের আঁচ লাগার আগেই আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল, আজ কোন অধিকারে সে আমার জীবনের নতুন বসন্তকে কেড়ে নিতে এসেছে? এই প্রশ্নগুলো তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল। সে রিয়াকে কিছু জানাতে চাইল, তার এই অদ্ভুত নাটকের পেছনের কারণ। তার মনে হলো এই প্রহেলিকার শেষ হওয়া দরকার। সে হয়তো রিয়াকে বোঝাতে পারবে যা হারিয়ে গেছে তা আর ফেরে না। নতুন করে শুরু করাটাই জীবন। অলিভিয়া তার বর্তমান, তার ভবিষ্যৎ। রাফিদ যখন এই ভাবনার জগতে ডুবেছিল,
যখন সে রিয়া আর তার অতীতের এক জটিল সমীকরণ মেলানোর চেষ্টা করছিল, ঠিক তখনই একটা তীব্র শব্দে তার ভাবনার জগৎটা চুরমার হয়ে গেল। একটা তীক্ষ্ণ অসহ্য যন্ত্রণা তার বুকটাকে এফোর ওফর করে দিল। মনে হলো হাজারটা জ্বলন্ত লোহার শলাকা যেন তার বুকের ভেতরটা পুড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। তার ভাবনার জগৎ থেকে সে এক ঝটকায় বাস্তবে ফিরে এলো। শরীরটা অসাড় হয়ে আসছে, চোখ দুটো ঝাপসা। সে অতি কষ্টে দৃষ্টিটাকে স্থির করার চেষ্টা করলো। যা দেখলো তা তার জীবনের সব বিশ্বাস, সব ধারণাকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দিল। তার সামনে দাঁড়িয়ে আছে রিয়া, তার হাতে ধরা একটা কালো পিস্তল, যার নল থেকে এখনো সূক্ষ্ম ধোঁয়া উঠছে। এই রিয়াই তাকে গুলি করেছে, তার ভালোবাসার রিয়া, যার জন্য সে একদিন পুরো পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত ছিল। সেই মেয়েটাই তার বুকে বুলেট বিধিয়ে দিয়েছে। রাফিদের বিশ্বাস হচ্ছিল না এটা কোনো দুঃস্বপ্ন, একটা বীভৎস দুঃস্বপ্ন। এখনই ঘুম ভেঙে যাবে আর সে দেখবে সে তার নিজের বিছানায় শুয়ে আছে, কিন্তু বুকের ভেতর থেকে বেরিয়ে আসা গরম রক্তের স্রোত আর ছড়িয়ে পড়া অসহ্য যন্ত্রণা তাকে নির্মমভাবে জানিয়ে দিচ্ছিল এটাই বাস্তব, এটাই তার জীবনের শেষ সত্য। সে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তার চোখের সামনে রিয়া আর নীলের অস্পষ্ট অবয়বটা দুলছিল। পতনের ঠিক আগ মুহূর্তে সে রিয়ার কণ্ঠ শুনতে পেল। সেই কণ্ঠস্বর আর কোনো প্রেম বা অভিমান ছিল না, ছিল কেবল সাপের মতো হিস হিসে ঘৃণা আর উল্লাস। এই দিনটার জন্য আমি ৭-৭টা বছর অপেক্ষা করেছি রাফিদ, রিয়া বলল। তার প্রতিটি শব্দ যেন এক একটি বিষাক্ত তীর। তোর জন্য, শুধু তোর জন্য আমার বোন রূপাকে মরতে হয়েছে। তোর মতো একটা বখাটে ছেলের প্রেমে পড়ে আমার সহজ সরল বোনটা জীবন দিয়েছিল। আমি সেই দিনই আমার বাবাকে কথা দিয়েছিলাম, তোর জীবনের সব আলো আমি কেড়ে নেব, তোর সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব, আর তোকে আমি প্রেমের ফাঁদে ফেলে তিলে তিলে শেষ করব। তোর বিশ্বাস, তোর ভালোবাসা, তোর সব কিছুকে আমি নিজের পায়ে পিষে মারব। আজ আমার চেয়ে সুখী আর কেউ নেই রাফিদ, আমার বোনের আত্মা আজ শান্তি পাবে। রিয়ার প্রতিটি কথা রাফিদের কানে যেন গলিত সীসার মতো প্রবেশ করছিল। রূপা 7 বছর আগের এক ভুলে যাওয়া স্মৃতি, একটা দুর্ঘটনা যার জন্য সে নিজেও অনুতপ্ত ছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে রিয়া এত বড় একটা নাটক সাজিয়েছে। তার ভালোবাসা, তার আবেগ, সব কিছুই ছিল একটা অভিনয়, একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। রাফিদের চোখের সামনে থেকে পৃথিবীর সব আলো নিভে আসছিল। শেষ মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল অলিভিয়ার মায়াবী মুখটা। মেয়েটা হয়তো এখনো তার জন্য অপেক্ষা করছে। তার আর ফেরা হবে না, ভালোবাসার কাছে নয়, সে হেরে গেল এক নির্মম প্রতারণার কাছে। অন্যদিকে অলিভিয়ার পৃথিবীটাও যেন একটু একটু করে অন্ধকার হয়ে আসছিল। রাত বাড়ার সাথে সাথে তার বুকের ভেতরটাও অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠছিল। রাফিদের ফোনটা তখন থেকেই বন্ধ। সে কতবার ফোন করেছে, কতগুলো টেক্সট পাঠিয়েছে, তার কোনো হিসেব নেই, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া নেই। একটা শীতল ভয় তার শির দ্বারা বেয়ে নেমে এলো। তার মানে কি রাফিদ তাকে আর চায় না? তার মানে কি তার বাবা যা আশঙ্কা করেছিলেন সেটাই সত্যি? রাফিদ কি সত্যি তার অতীত থেকে বেরোতে পারেনি? রিয়াকে ভোলার জন্যই কি সে অলিভিয়াকে আঁকড়ে ধরতে চেয়েছিল? আর এখন যখন সব ঠিক হয়ে গেছে, তখন কি তার মনে হচ্ছে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়? নানা রকম নেতিবাচক চিন্তা অলিভিয়ার মনটাকে কুরে কুরে খাচ্ছিল। সকালে সেই আনন্দ, সেই স্বপ্ন, সব কিছুই যেন এক ফুৎকারে নিভে যেতে বসেছে। যে মানুষটার হাত ধরে সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটাই কি তাকে আবার একরাশ শূন্যতার মাঝে ঠেলে দিয়ে গেল? অলিভিয়ার মনে হচ্ছিল সুখ হয়তো তার জন্য নয়, সে এক অভিশপ্ত রাজকুমারী যার ভাগ্যে ভালোবাসা লেখা নেই। শেখ বাড়িতে তখন যেন এক কিয়ামত নেমে এসেছে। যে বাড়িতে সকালে বিয়ের সানাই বাজার প্রস্তুতি চলছিল, সেই বাড়িতেই এখন বিষাতের ঘন কালো মেঘ। রাত গভীর হচ্ছে,
কিন্তু রাফিদের কোনো খোঁজ নেই। এমন তো কখনো হয় না। রাফিদ যত রাতই হোক বাড়িতে জানিয়ে রাখে, তার ফোনটাও বন্ধ। আমেনা বেগমের মনটা কু ডাকছিল, মায়ের মন অকারণে ছটফট করছিল। তিনি জায়নামাজে বসে কেবলই আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করে যাচ্ছিলেন। তার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভেতরটা মরুভূমির মতো হাহাকার করছে। গফুর চাচার মুখটা থমথমে। বাড়ির বড় ছেলের এই আকস্মিক অন্তর্ধান তাকেও বিচলিত করে তুলছে। তিনি বাড়ির ভেতরে বাইরে পায়চারি করছিলেন, কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে রাহাতের ধৈর্যের বাঁধ ভাঙল। সে আর ঘরে বসে থাকতে পারল না। সে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি ভাইকে খুঁজতে বেরোচ্ছি। আমেনা বেগম বললেন, কোথায় খুঁজবি বাবা এই রাতের আধারে? যেখানেই হোক মা, আমি আমার ভাইকে ছাড়া ঘরে ফিরবো না, দৃঢ় কণ্ঠে জবাব দিল রাহাত। গফুর চাচা এগিয়ে এসে রাহাতের কাঁধে হাত রাখলেন। আমিও তোমার সাথে যাব বাবা। একা একা কোথায় যাবে? শেখ বাড়ির দুই বিশ্বস্ত মানুষ, ছোট ছেলে আর গফুর চাচা, রাতের অন্ধকারে শেখ বাড়ির বড় ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ল। তারা জানতো না যে অমূল্য সম্পদ তারা খুঁজতে বেরিয়েছে সে তখন এক পরিত্যক্ত গুদামে নিজের রক্তে স্নান করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শেখ বাড়ির ভাগ্যাকাশে নেমে আসা এই অশুভ ছায়া কি কোনোদিন কাটবে না? যে সুখের পাখিটা সবেমাত্র ডালে এসে বসেছিল, তাকে কি এক হিংস্র শিকারী চিরতরে কেড়ে নিল? সব প্রশ্নের উত্তর তখন সময়ের গর্ভে বন্দী। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ।